নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, মিথিলা জনকপুর। গঙ্গা যাহার দক্ষিণে বহিতেছে, যাহার পূর্বে কৌশিকী নদী, গণ্ডকী যাহার পশ্চিম দিকে প্রবাহিত, উত্তরে হিমাচল বল বিস্তার করিয়া রহিয়াছে, যাহার মধ্যে লক্ষণা প্রভৃতি নদী বহিতেছে, যাহার ভূমি কমলা, ত্রিযুগা, অমৃতা, ধেমুরা, বাগবতী প্রভৃতির সলিলে সরস, সেই মিথিলা বিদ্যাগার। বর্তমানকালের চম্পারণ, মজফ্ফরপুর ও দ্বারভাঙা জেলা লইয়া প্রাচীন মিথিলা গঠিত হইয়াছিল। মিথিলার অতীত গৌরবময়। এখানে জনক রাজত্ব করিয়াছিলেন। সীতা দেবী জন্মগ্রহণ করিয়াছিলেন। জনকের রাজসভা বিদ্যাচর্চার প্রধান কেন্দ্র হইয়াছিল। এখানে যাজ্ঞবল্ক্য ব্রহ্মবিদ্যা প্রদান করিয়াছিলেন। বৌদ্ধযুগেও মিথিলার খ্যাতি নষ্ট হয় নাই। মিথিলার অন্তর্গত বৈশালী নগরে প্রসিদ্ধ লিচ্ছবিগণ গণতন্ত্র প্রণালীতে রাজ্য শাসন করিতেন। বুদ্ধদেব ধর্মপ্রচার উপলক্ষে মিথিলার নানা স্থানে ভ্রমণ করিয়াছিলেন। বৈশালী নগরে তিনি 3 বার পদার্পণ করিয়াছিলেন। জৈন ধর্ম প্রচারক মহাবীর বৈশালীর সম্ভ্রান্ত লিচ্ছবি বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। ইনিও বুদ্ধদেবের ন্যায় সাংসারিক সুখ ঐশ্বর্য পরিত্যাগ করিয়া ধর্ম সাধনে ব্রতী হইয়াছিলেন। চম্পারণ জেলার অন্তর্গত লৌরিয়া, নন্দনগড়, লৌরিয়া, অররাজ প্রভৃতি স্থানের অশোক স্তম্ভ ও অশোক অনুশাসন এখনও মিথিলায় বৌদ্ধকীর্তি উজ্জ্বল করিয়া রাখিয়াছে। চৈনিক পরিব্রাজক ওয়ান চোয়াং মিথিলা ভ্রমণ করিয়া ইহার বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। উত্তরকালে বাচস্পতি, উদয়ন, পক্ষধর মিশ্র প্রভৃতি ভারত বিখ্যাত পণ্ডিতগণ মিথিলার যশোভাতি উজ্জ্বলতর করিয়াছিলেন। রাজা শিব সিংহের রাজত্বকালে তাহার সভাকবি বিদ্যাপতির সুললিত পদাবলিতে মিথিলা মুখরিত হইয়াছিল। বিদ্যাপতির পদাবলিতে রাজা শিব সিংহ এবং তাহার বিদুষী মহিষী লক্ষ্মীমা দেবী চিরস্মরণীয় হইয়াছেন। পদাবলীর মধ্যে আমরা রাজ দম্পতির সুখময় চিত্র পাই। তাহাদের জীবনের শেষ ভাগ যে সুমহৎ দুঃখ ও বিপদের মধ্যে অতিবাহিত হইয়াছিল, পদাবলী পড়িবার সময় তাহা ভুলিয়া যাইতে হয়। কথিত আছে যে 14শ শতাব্দীর শেষ ভাগে রাজা শিবসিংহ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করিয়া 1402 খ্রিস্টাব্দে স্বাধীন হইতে সমর্থ হন। মাত্র 3 বৎসর স্বাধীনভাবে রাজত্ব করিয়া শিবসিংহ মুসলমানগণ কর্তৃক পরাস্ত হন এবং বন্দীভাবে দিল্লিতে আনীত হন। তাহার মহিষী লক্ষ্মীমা দেবী বিশ্বস্ত অনুচর বিদ্যাপতি কবির সহিত নেপালের অন্তর্গত জনকপুরের নিকটবর্তী বনৌলি গ্রামে আশ্রয় লাভ করেন। সেখানে 12 বর্ষ যাপন করিয়া অবশেষে স্বামীর কোনো সংবাদ না পাইয়া লক্ষ্মীমা জ্বলন্ত চিতায় প্রাণ ত্যাগ করেন। অপর প্রবাদ এই যে রাজা শিবসিংহ যবন কর্তৃক পরাস্ত হইয়া যুদ্ধক্ষেত্রে নিরুদ্দেশ বা নিহত হন। মিথিলার অন্তর্গত নানা স্থান জনশ্রুতি প্রাচীন কীর্তির সহিত বিজড়িত করিয়া রাখিয়াছে। কথিত হয় দ্বারভাঙা জেলার নিকটবর্তী নেপালের অন্তর্গত জনকপুর নামক স্থানে রাজর্ষি জনকের রাজধানী ছিল। এখান হইতে কয়েক ক্রোশ দূরে ধনুক নামক স্থানে হরধনু ভঙ্গ হইয়াছিল। সেই ভগ্ন ধনুখণ্ডগুলি প্রস্তরীভূত হইয়া এখনও পড়িয়া রহিয়াছে। যমুনা ও কমলা নদীর সঙ্গমের নিকট জৈমিনী ঋষি বাস করিতেন। কমলা ও করাই নদীর সঙ্গমের নিকট ককরোল গ্রামে কপিল মুনি বাস করিতেন। কমতৌল স্টেশনের নিকট ওহিয়ারি গ্রামে ন্যায়শাস্ত্র প্রণেতা গৌতম মুনির আশ্রম ছিল। এখানে তাহার অভিশাপে পত্নী অহল্যা দেবী পাষাণে পরিণত হন।
পরে বিশ্বামিত্র সমবিবাহারে শ্রীরামচন্দ্র আসিয়া পাষাণে পদস্পর্শ করাতে অহল্যা দেবী উজ্জীবিত হন। নিকটবর্তী বিশৌল গ্রামে বিশ্বামিত্রের আশ্রম ছিল এবং জগবনে একটি বিশাল বটবৃক্ষের নিকটে যাজ্ঞবল্ক্যের আশ্রম নির্দেশ করা হয়। এই সকল স্থান দ্বারভাঙা জেলার অন্তর্গত। মজফ্ফরপুরের অন্তর্গত সীতামাটি নামক স্থানে সীতাদেবীর জন্ম হইয়াছিল বলিয়া প্রবাদ আছে। আমি একবার কার্যোপলক্ষে দ্বারভাঙা গিয়াছিলাম। সেখানে শুনিলাম যে 2 দিন পরে শ্রীরামনবমী উপলক্ষে জনকপুরে খুব বড় মেলা হইবে। ইহা শুনিয়া আমি মেলার সময় জনকপুর দেখিবার সংকল্প করিলাম। জনকপুরে যাইবার 2টি পথ আছে। দ্বারভাঙা হইতে জয়নগর পর্যন্ত ট্রেনে গিয়া সেখান হইতে গরুর গাড়িতে 15-16 মাইল যাইলে জনকপুর পাওয়া যায়। অপর পথে দ্বারভাঙা হইতে ভিন্ন রেলওয়ে লাইনে জনকপুর রোড নামক স্টেশনে গিয়া সেখান হইতে গরুর গাড়ি করিয়া যাইতে হয়। আমি শুনিলাম প্রথমোক্ত পথটি বেশি সুবিধাজনক কিংবা কম অসুবিধাজনক। এই জন্য আমি জয়নগর দিয়া যাওয়ায় স্থির করিলাম। বৈকালে দ্বারভাঙা জেলার সদর লাহেরিয়া সরাই স্টেশনে গাড়িতে উঠিলাম। মেলা উপলক্ষে ট্রেনে অসম্ভব জনতা। 3য় শ্রেণীর গাড়িগুলি যাত্রীতে বোঝাই হইয়াছে। তাহার ওপর গাড়ির বাহিরে পাদানির ওপর দাঁড়াইয়া অসংখ্য যাত্রী। 1ম ও 2য় শ্রেণীর গাড়িগুলিও ভর্তি। সেই ভিড়ের মধ্যে কে বা কাহার টিকিট দেখে। অল্পক্ষণ পরে গাড়ি দ্বারভাঙা স্টেশনে পৌঁছিল। এখানে গাড়ি পরিবর্তন করিয়া জয়নগরের জন্য অন্য গাড়িতে উঠিতে হইবে। স্টেশনের লোকারণ্য দেখিয়া মনে ভীতির সঞ্চার হইল। কি করিয়া গাড়িতে স্থান পাওয়া যাইবে? ভিড়ের মধ্যে স্ত্রীলোক, বৃদ্ধ ও শিশু সবই রহিয়াছে। সকলেই জয়নগর যাইবে। তখন সন্ধ্যা হইয়া গিয়াছিল। সেবা সমিতির স্বেচ্ছাসেবকগণ ভিড়ের মধ্যে শৃঙ্খলা স্থাপনের চেষ্টা করিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। কিঞ্চিত জলযোগ সারিয়া আমি ট্রেনের প্রতীক্ষায় বসিয়া রহিলাম। কিছুক্ষণ পরে ট্রেন আসিলে একটি কামরায় উঠিয়া পড়িলাম এবং বেশি ভিড় হইবার পূর্বেই বাঙ্কের উপর উঠিয়া নিদ্রার আয়োজন করিলাম। গাড়ি ছাড়িবার পর মধ্যে মধ্যে ঘুমাইয়া পড়িতেছিলাম। মধ্যে মধ্যে যাত্রীগণের কোলাহলে ঘুম ভাঙিয়া যাইতেছিল। জয়নগর স্টেশনে যখন পৌঁছিলাম তখন রাত্রি দ্বিপ্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে। স্টেশনের জনতার মধ্যে কোন রূপে অগ্রসর হইয়া বিশ্রামঘরে অবশিষ্ট রাত্রি যাপন করিলাম। প্রত্যুষে একটি গরুর গাড়িতে উঠিয়া জনকপুর অভিমুখে রওনা হইলাম। সমস্ত পথ যতদূর দেখা যায় শ্রেণী বাঁধিয়া যাত্রীর দল চলিয়াছে। অধিকাংশ লোক হাঁটিয়া চলিয়াছে। মধ্যে মধ্যে 2-1টা গরুর গাড়িও দেখা যাইতেছে। পথের 2 পাশে চাষের জমি, মাঝে মাঝে আম বাগান। এই সকল বাগানকে এদেশে গাছি বলে। বাগানের সংখ্যা এখানে খুব বেশি। আম গাছ লাগানো লোকে পুণ্য কার্য বলিয়া মনে করে। বলা বাহুল্য, আমও খুব চমৎকার হয়। জয়নগর হইতে জনকপুর সমস্ত পথ হইতে হিমালয় পর্বত দেখা যায়। পর্বত এখান হইতে অনেক দূর। আকাশের গায়ে চিত্রিতের ন্যায় দেখা যায়। জয়নগর হইতে 5-6 মাইল আসিয়া আমরা দেউধা নামক গ্রাম অতিক্রম করিলাম। গ্রামটি বড়। পুলিশের থানা, ডাকঘর প্রভৃতি আছে। এই গ্রাম ছাড়াইয়া একটু পরেই আমরা নেপাল রাজ্যে প্রবেশ করিলাম। ইংরেজ রাজ্য ও নেপাল রাজ্যের সীমানা নির্দেশ করিবার জন্য কিছু দূরে দূরে 6-7 হাত উচ্চ স্তম্ভ নির্মাণ করা হইয়াছে। সাধারণত নেপাল রাজ্যে প্রবেশ করিতে অনুমতিপত্রের প্রয়োজন হয়। এখন মেলার সময় বলিয়া তাহার দরকার ছিল না। বেলা 10টার সময় আমরা দুহবি নামক গ্রামে পৌঁছিলাম। এই সকল গ্রামের অধিবাসীগণ বেহারি বা মৈথিলি, গুর্খা ও পাহাড়িয়ারা পাহাড়ের উপরে বাস করে। দুহবি গ্রামে আমি স্নানাহার সমাপন করিলাম। দোকান হইতে লুচি, দহি, মেঠাই, কলা প্রভৃতি কিনিয়া খাইলাম। আবার গাড়ি চলিল। ক্রমে রৌদ্রতেজ প্রখর হইল।
আমি গাড়িতে শুইয়া রহিলাম। সমস্ত পথ যাত্রীর ভিড়। স্ত্রীলোকগণ, ক্রোড়ে শিশু এবং মস্তকে মোট লইয়া রৌদ্র ক্লান্ত দেহে সেই দীর্ঘ পথ অতিক্রম করিতেছে। রাস্তা বড় খারাপ। গাড়ি কখনো কাত হইতেছে, কখনো উঁচু হইতেছে, কখনো খালের মধ্যে নামিতেছে, কখনো এক হাঁটু কাদার উপর দিয়া চলিয়াছে। বৈকালে জনকপুর হইতে 2-3 মাইল দূরে আমরা একটা প্রাচীন শিব মন্দির দেখিলাম, নাম কপিলেশ্বর। মেলার জন্য এখানেও পথের ধারে দোকান বসিয়াছিল। এখান হইতে যাত্রা করিয়া প্রায় সন্ধ্যার সময় আমরা জনকপুর পৌঁছিলাম। গ্রামের চারিধারে বহুদূর পর্যন্ত মাঠের ওপর লোকজন বিশ্রাম করিতেছিল। এখানে তাহারা পাক করিয়া ভোজন করিবে এবং রাত্রে এখানেই ঘুমাইবে। লোক সংখ্যা বোধ হয় 50 সহস্রের অধিক হইবে। আমরা প্রথমে বাসার চেষ্টা করিলাম, কিন্তু কোনো বাসাই পাওয়া গেল না। অগত্যা গাছের তলাতেই রান্না করিতে বসিলাম। সেইখানেই আহার করিয়া একটি দোকানদারের বাসার সংলগ্ন বারান্দাতেই রাত্রি কাটাইলাম। রাত্রে মেঘ করিয়া ঝড় উঠিল। বৃষ্টি হইলে কোথায় আশ্রয় পাইবে এই ভাবিয়া সেই বিশাল জনতা সংক্ষুব্ধ হইয়া উঠিল। ভাগ্যক্রমে বৃষ্টি হইল না। যখন প্রবল ঝড়ে মেঘ উড়াইয়া লইয়া গেল, তখন সেই জনসমুদ্র হইতে সহস্র সহস্র মিলিত কণ্ঠে মুহুর্মুহু প্রবল ধ্বনি উঠিতে লাগিল, জানকী মাইজি মহারানী কি জয়। সকালে উঠিয়া মন্দির দেখিতে গেলাম। পথের দুই পাশে অসংখ্য বিপণী, খাবার, কাপড়, বাসন, খেলনা, বহি, কত কি জিনিস সাজানো রহিয়াছে। বিপণী শ্রেণীর মধ্য দিয়া আমরা গঙ্গাসাগর নামক বৃহৎ পুষ্করিণী অভিমুখে অগ্রসর হইলাম। প্রবাদ এই যে এই পুষ্করিণীর নিকটেই জনকের রাজপ্রাসাদ অবস্থিত ছিল। যাত্রীগণ এই পুকুরে স্নান করিতেছে এবং পুকুরের তীরে রামচন্দ্রজির মন্দির দর্শন করিয়া নিকটবর্তী জানকীজির মন্দিরে যাইতেছে। মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে অনেক দূর পর্যন্ত অসম্ভব ভিড়। ঠেলাঠেলিতে লোক আগাইতে পারিতেছে না। স্ত্রীলোক এবং বৃদ্ধেরা অত্যন্ত কাতর হইয়া পড়িতেছে। পূজারী, সন্ন্যাসী এবং সেবা সমিতির স্বেচ্ছাসেবকের দল যাত্রীদিগকে শৃঙ্খলাবদ্ধ করিয়া ভিড় কমাইবার চেষ্টা করিতেছে। জনতা হইতে জানকী মাইজি কি জয়, রামচন্দ্রজি কি জয় এবং মধ্যে মধ্যে মহাত্মা গান্ধী কি জয় ধ্বনি শোনা যাইতেছে। এই ভিড়ের মধ্যে প্রবেশ করা আমি নিরাপদ মনে করিলাম না। সেখান হইতে জানকীজির মন্দিরে আসিয়া দেখিলাম এখানেও ভিড় প্রায় সেই রূপ। অগত্যা ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসিলাম। ভাবিলাম দুপুরে ভিড় কমিলে দর্শন করিব। রন্ধনের উদ্যোগ হইতেছে, এমন সময় পশ্চিম দিকে পাহাড়ের নিচে মেঘ দেখা গেল। মেঘ শীঘ্র গতিতে আকাশ ছাইয়া ফেলিল এবং অল্পক্ষণ পরে ঝড় ও জল আরম্ভ হইল। লোকজন আশ্রয়ের জন্য ইতস্তত ছুটিতে লাগিল। আমি বিছানা লইয়া নিকটবর্তী একটি ছোট মন্দিরে আশ্রয় লইলাম। বৃষ্টি আরম্ভ হইতেই অত্যন্ত শীত করিতে লাগিল। বৃষ্টি থামিলে বাহিরে আসিয়া দেখিলাম পথ অত্যন্ত কর্দমাক্ত হইয়াছে। দোকানগুলি জলপ্লাবিত হইয়া গিয়াছে। দোকানিরা জিনিসপত্র সরাইয়া জল ও কাদা পরিষ্কার করিতেছে। এই সময় মন্দিরে ভিড় কিছু কম হইতে পারে। এই আশায় আমি নিকটবর্তী জানকীজির মন্দিরে গেলাম। সৌভাগ্যক্রমে এখন বেশ দর্শন হইল। এই মন্দিরটি 7-8 বৎসর হইল টিকমগড়ের রাজা তাহার পুত্র সন্তান লাভের মানসিক রূপে নির্মাণ করিয়াছেন। শুনিলাম মন্দির নির্মাণে 8 লক্ষ টাকা ব্যয় হইয়াছে। মধ্যস্থলে বিস্তৃত প্রাঙ্গণ, তাহার চারিপাশ উচ্চ দেওয়ালে ঘেরা। এই দেওয়ালের ওপর অসংখ্য ক্ষুদ্র মন্দির আকারের বেষ্টনী নির্মিত হইয়াছিল। তাহাদের ধাতুমণ্ডিত চূড়াগুলি সূর্যালোকে সুন্দর দেখাইতেছিল। প্রাঙ্গণের মধ্যস্থিত মূল মন্দিরের চূড়া এবং ইতস্তত অন্যান্য মন্দিরের চূড়াও শোভা পাইতেছিল। এখানকার মন্দির খুব বেশি উচ্চ নহে, দেখিতে কতকটা প্রাসাদ বা প্যালেসের মতো। প্রাঙ্গণের চারিদিকে বারান্দা, মধ্যে মধ্যে কক্ষ, এগুলি 2 তলা। প্রাঙ্গণের মধ্যস্থলে মন্দির,
মন্দিরটি দুই ভাগে বিভক্ত। মূল মন্দিরের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠিত, সম্মুখে নাট মন্দির। উভয় মন্দিরের তলদেশ মর্মরাবৃত। মূল মন্দিরের প্রাচীর এবং স্তম্ভগুলিও মর্মর নির্মিত। মর্মরের ওপর সুন্দর কারুকার্য। একটা সোপানযুক্ত বেদির ওপর রামচন্দ্রজি ও সীতাদেবীর মূর্তি। এক পার্শ্বে প্রাচীন মূর্তিদ্বয়, অপর পার্শ্বে টিকমগড়ের রাজার প্রতিষ্ঠিত নূতন মূর্তি। প্রাচীন মূর্তিদ্বয় কৃষ্ণপ্রস্তর নির্মিত, অপেক্ষাকৃত ক্ষুদ্রকায়। নূতন মূর্তিদ্বয় শ্বেতমর্মর গঠিত এবং অপেক্ষাকৃত বৃহৎ আকারের। এই মূর্তিগুলির মুখশ্রী অতি কমনীয়, দৃষ্টি করুণা ও প্রীতিতে পরিপূর্ণ। নাট মন্দিরের চারিদিক বেষ্টন করিয়া দুই সারি স্তম্ভ, প্রত্যেক সারিতে পাশাপাশি দুইটি করিয়া স্তম্ভ। স্তম্ভগুলির ওপর বারান্দা, ওপরের বারান্দাও স্তম্ভশ্রেণী দ্বারা সুশোভিত। নাট মন্দিরের স্তম্ভগুলি রক্তপ্রস্তর নির্মিত। স্তম্ভের মধ্যবর্তী খিলানগুলি সাদা পাথরের, তাহার উপর উৎকৃষ্ট কারুকার্য। যাত্রীগণ এই নাট মন্দিরে আসিয়া দাঁড়াইতেছে এবং রামচন্দ্র ও সীতাদেবীকে দর্শন করিয়া পুষ্পাঞ্জলি অর্পণ করিতেছে। দেবমূর্তির সম্মুখে স্তূপীকৃত পুষ্প, পত্র এবং তণ্ডুল রাশি জমা হইয়াছে। ধাত্রীগণের ভক্তি ও ব্যাকুলতা পরিস্ফুট। এখান হইতে আমি রামচন্দ্রজির মন্দির দর্শন করিতে গেলাম। পিচ্ছিল পথের ওপর যথাসম্ভব সাবধানে চলিয়াও আমি মহামতি নিউটন কর্তৃক আবিষ্কৃত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব হইতে আত্মরক্ষা করিতে পারি নাই। উচ্চ বৈজ্ঞানিক সিদ্ধান্তে অনভিজ্ঞ দর্শকগণ ইহাকে ভূমিতে পতন মনে করিয়া হাস্য করিয়াছিল। ইহা বড়ই দুঃখের বিষয়। যাহা হোক, রামচন্দ্রজির মন্দিরে উপস্থিত হওয়া গেল। এই মন্দিরটি পুরাতন, এখন ভিড় কিছু কম হইয়াছিল। মন্দির মধ্যবর্তী প্রাঙ্গণে প্রবেশ করিলাম, কিন্তু মূল মন্দিরে প্রবেশ করা দেখিলাম অসম্ভব। বাহির হইতে দেখিলাম মূল মন্দিরটি ক্ষুদ্র। ইহা পার্বত্য প্রথায় নির্মিত হইয়াছে। মন্দিরটি একটি দ্বিতল কক্ষ। ওপরের কক্ষটি নিচের কক্ষ অপেক্ষা আয়তনে অনেক ছোট। নিচের কক্ষ ও ওপরের কক্ষ উভয়ের ওপরে চারিদিকে কাঠের ঢালু ছাদ। এই মন্দিরের সম্মুখে হনুমানজির একটি ছোট মন্দির এবং কয়েকটি শিবলিঙ্গ রহিয়াছে। প্রাঙ্গণের মধ্যে এক বিশাল বটবৃক্ষ দেখিলাম। লোকে ইহাকে অক্ষয় বট বলে। প্রাঙ্গণের চারিদিকে দ্বিতল বারান্দা ও কক্ষ শ্রেণী। এক পার্শ্বে একটি দ্বার দিয়া আরেকটি এই প্রকার কক্ষবেষ্টিত প্রাঙ্গণে উপস্থিত হইলাম। এখানে কয়েকটি ধাতু ও প্রস্তর নির্মিত মূর্তি দেখিলাম। এই প্রাঙ্গণ হইতে আরেকটি পথ দিয়া বাহির হইয়া যাত্রীগণ চলিয়া যাইতেছে। এই দুইটি বড় মন্দির ব্যতীত জানকীজির মন্দিরের পাশে একটি ছোট মন্দির আছে। তাহাকে লক্ষ্মণজির মন্দির বলে। জনপ্রবাদ নিকটবর্তী নানা স্থান শ্রীরামচন্দ্র এবং সীতাদেবীর পরিণয়কালীন নানা ঘটনার সহিত সংশ্লিষ্ট করিয়া রাখিয়াছে। কোন স্থান দেখাইয়া বলে এখানে শ্রীরামচন্দ্র এবং সীতাদেবীর শুভ পরিণয় সম্পন্ন হইয়াছিল। কোন স্থানে শানুচর দশরথ আসিয়া বিশ্রাম করিয়াছিলেন। কোন স্থানে জনকের ফুলবাড়ি ছিল, যেখানে বিবাহের পূর্বে মহাদেবের পূজা করিতে গিয়া সীতাদেবী শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ পাইয়াছিলেন। তুলসীদাসের রামায়ণে ইহার বিস্তৃত বিবরণ আছে। আবার কোন স্থান দেখাইয়া বলে এখানে সীতাদেবীর বিবাহের সময় তৈলের সরোবর হইয়াছিল। সারাদিন থাকিয়া থাকিয়া নহবত বাজিতেছিল। বহুদূরের গ্রাম গ্রামান্তর হইতে সমাগত যাত্রীর দল কোলাহল করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল। আমার মনে হইতে লাগিল বহুদিন পূর্বে এই স্থানে আর একদিন এইরূপ জনতা হইয়াছিল। সেদিন সীতাদেবীর বিবাহ উপলক্ষে নগরী উৎসব বেশে সজ্জিতা হইয়াছিল। গৃহগুলি পুষ্প ও পতাকা দ্বারা সমলঙ্কৃত হইয়াছিল। রাজপথের ওপর স্থানে স্থানে তোরণ নির্মিত হইয়াছিল। কোথাও বাদ্যকরের দল সুমধুর সঙ্গীত আলাপ করিতেছিল। সেই দিনও এইরূপ দূর দূরান্তর হইতে প্রজাগণ স্ত্রী পুরুষে মিলিয়া রাজকন্যা চতুষ্টয়ের পরিণয় দর্শন করিবার জন্য জনক রাজপুরে নিমন্ত্রিত হইয়াছিল। মঙ্গল আয়োজন নিরতা রমণীগণের মধ্যে না জানি সেদিন রাজ অন্তপুরে কোথায় সীতাদেবী বসিয়াছিলেন।
বিবাহগৃহের উজ্জ্বল ও সুন্দর দৃশ্যগুলি এবং সুমধুর সঙ্গীতধ্বনি নিশ্চয় তাহার কোমল হৃদয় অভিভূত করিয়াছিল। ভবিষ্যৎ জীবনে দণ্ডকারণ্যের নিবিড় বনে, লঙ্কার অশোক কাননে, বাল্মীকির তপবনে এই উৎসব রজনীর কথা সীতাদেবীর স্মৃতিপটে কতবার ভাসিয়া উঠিয়াছিল, তাহা কে বলিতে পারে? সেদিন এই জনকপুরে যে শুভমিলন সংঘটিত হইয়াছিল, সংসারের সকল দুঃখ ও বিরহ অতিক্রম করিয়া, কালের কুটিল গতি উপেক্ষা করিয়া চিরকালের জন্য সেই মিলন অমর হইয়া গিয়াছে। আজিও ভারতবর্ষের সহস্র সহস্র মন্দিরে সেই মিলনের যুগলমূর্তি শোভা পাইতেছে। লক্ষ লক্ষ ভক্ত হৃদয়ে সেই শুভ মিলনের মহামন্ত্র সীতারাম শব্দ ধ্বনিত হইতেছে। অগ্রহায়ণের পঞ্চমী তিথিতে সেই পুণ্যদিন স্মরণ করিয়া আজিও জনকপুরে প্রতি বৎসর মেলা বসিয়া থাকে। রথ অনুচর পরিবৃত হইয়া মিথিলায় আগমন করিয়াছিলেন। তার রণার্থ এখনও শোভাযাত্রা হয়। পশ্চিমাঞ্চলের ভাষায় ইহাকে বরিয়াদ বলে। কত সহস্র বৎসর অতীত হইয়াছে। ওই উত্তরে হিমালয় স্থির নির্বিকারভাবে দাঁড়াইয়া কত বিভিন্ন বিভিন্ন সাম্রাজ্যের উত্থান ও পতন দর্শন করিয়াছেন। এতদিনেও সেই সুদূর অতীতের পুণ্যময় ঘটনাগুলি লোকে ভুলিয়া যায় নাই। যেদিন শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করিয়াছিলেন, যেদিন সীতাদেবীর সহিত তাহার বিবাহ হইয়াছিল, সেই সকল দিনে চন্দ্রদেব নক্ষত্রমণ্ডলীর মধ্যে যেখানে অবস্থান করিয়াছিলেন, প্রতি বৎসর ঘুরিতে ঘুরিতে চন্দ্রমা আবার যখন সেই স্থানে ফিরিয়া আসেন, তখন সহস্র সহস্র যাত্রী শত দুঃখ কষ্ট অগ্রাহ্য করিয়া দূর দূরান্তর হইতে আসিয়া এই পুণ্যস্থানে সমবেত হয় এবং সীতারামের পুণ্য স্মৃতিতে তাহাদের চিত্ত পরিপূর্ণ করিয়া ভক্তি ব্যাকুল কণ্ঠে জানকী মাই জি কি জয় ও রামচন্দ্র জি কি জয় শব্দে আকাশ মুখরিত করে।